চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। ডাক্তাররা কাজে না ফিরলে ব্যবস্থার হুঁশিয়ারি। মার্কিন নির্বাচনের আগে আবারও চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ফল জালিয়াতির মামলায় দায় মুক্তির পর নতুন করে অভিযোগ দায়ের। প্রচারণায় এগিয়ে কামালা হ্যারিস। এবং সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা। অবৈধ বাংলাদেশিদের সুযোগ কাজে লাগাতে দূতাবাসের নানা উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তৃণমূলকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আন্দোলনরত চিকিৎসকরা দ্রুত কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দেন মমতা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা ভারত। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ঠালাও গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে হরতাল পালন করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘন্টার হরতাল। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিজেপি। আর সেই ষড়যন্ত্র বাস্তবায়নে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে নানা অপকৌশল নিচ্ছে দলটি। কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। নিজ ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিগত মিল থাকলেও এটা ভারত। পশ্চিমবঙ্গে আগুন লাগালে মোদির চেয়ার নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন মমতা। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না। আন্দোলনরত চিকিৎসকরা দ্রুত কাজে না ফিরলে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দেন মমতা। বলেন, রাজ্য সরকার ব্যবস্থা নিলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে অনেকের। যদিও এমনটা হোক চান না বলেও জানান মমতা। তবে মমতার এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেল ৯ আগস্ট কলকাতায় এক নারী চিকিৎসক ধর্ষণ ও খুন হন। ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবরুদ্ধ গাজা উপত্যকার পর এবার দখলদার ইসরায়েলের নজর পশ্চিম তীরের ওপর। গাজায় নির্বিচারে বোমা বর্ষণের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে শুরু হয়েছে নারকীয় তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে পশ্চিম তীরে অবৈধ দখলদারত্বের জন্য ইসরায়েলিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গাজায় ইতিহাসের ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটির পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরেও নৃশংসতার সব মাত্রা ছাড়ালো জায়নবাদী সেনারা। বুধবার অঞ্চলটির বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। রক্তক্ষয়ী এই অভিযানে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি, আহত হন অনেকে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চালানো এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনের সরকারি ভবন, জেনিনের শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা। অধিকৃত অঞ্চলটিতে হঠাৎ ইসরায়েলি সেনাদের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করতেই অবরুদ্ধ গাজার পর এবার পশ্চিম তীরে নিধন শুরু করেছে দখলদাররা। সেখান থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব সম্প্রসারণের অংশ হিসেবেই তাদের এ অভিযান।
বর্তমানে পশ্চিম তীরে কেবল জেনিন শহরের শরণার্থী শিবিরেই বসবাস করছে ৩৯,০০০ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে সেখানকার সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমনকি চিকিৎসা, হাসপাতাল সুবিধা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ, কোনো ধরনের মৌলিক সুবিধা নেই সেখানে। ফিলিস্তিনি নিধনে শরণার্থী শিবিরের পাশাপাশি বেছে বেছে বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরাসরি অভিযানের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচ্ছে হামলা। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও অঞ্চলটিতে স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখতেই তাদের এ পদক্ষেপ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। হামাসের হাতে জিম্মি হওয়ার প্রায় 11 মাস পর গাজার একটি সুড়ঙ্গ থেকে এক ইসরায়েলি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তার নাম কায়েদ ফারহান আল কাদি। উদ্ধারের পর চিকিৎসা দেয়া হয় তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উদ্ধার হওয়ার পর ফারহানের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফারহানকে ফিরে পেয়ে খুশি তার পরিবার এবং স্বজনরা। কায়েদ ফারহান আল কাদি ফোনের ওপারে হাসি মুখে যার সঙ্গে কথা বলছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা 52 বছর বয়সী আল কাদিরের খোঁজ খবর নিচ্ছেন নেতানিয়াহু। ফারহান আল কাদি কোনো বিশিষ্ট ব্যক্তি নন, একজন সাধারণ ইসরায়েলি নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার প্রায় 11 মাস পর ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ফারহানের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ফারহানের সার্বিক অবস্থা জানতেই ফোন করেন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের প্রেস অফিস থেকে এর একটি ভিডিও প্রকাশ করা হয়। এ সময় ফারহানকে ঘিরেছিলেন তার পরিবারের সদস্যরা। তাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার পরিবার ও স্বজনরা। ফারহানের বড় ভাই জানান, তারা ভাবতেও পারেননি ফারহান ফিরে আসবে। ফারহান অনেক হাড্ডিসার হয়ে গেছে। দেখুন, 11 মাস ধরে সুড়ঙ্গে থাকা বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খুব সহজ ব্যাপার নয়। আমরা দুজনকে দেখে কেবল কেঁদেছি। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি কমে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। তবে এখনও তেল আবিবে হামলার পরিকল্পনা থেকে তেহরান সরে আসেনি বলেও দাবিদার। তবে ইরান হামলা চালালে ইসরায়েলকে রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। লেবাননে সশস্ত্র গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জবাবে তেল আবিবের রকেট ছোড়ে হিজবুল্লাহ। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমে এসেছে সংঘর্ষের মাত্রা। পেন্টাগনের শীর্ষ এক কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি কমে গেছে। তবে তেল আবিবে হামলার পরিকল্পনা থেকে তেহরান এখনো সরে আসেনি বলেও দাবি তার। বিশ্লেষকরা বলছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ইসরায়েলে হামলার পেছনে ইরানের ইন্ধন আছে। অনেকের মতে, তেহরানে হামাস প্রধান হত্যার পর সরাসরি তেল আবিবে হামলা না চালিয়ে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলকে একটি বার্তা দিতে চেয়েছে ইরান। ইরান হামলা চালালে ইসরায়েলকে রক্ষায় নিজেদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি বলেছেন, তেল আবিবে তেহরানের হামলার আশঙ্কা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন, কিন্তু ইরানের হামলার হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে হোয়াইট হাউস। এদিকে পরমাণু কর্মসূচির বিষয়ে সুর কিছুটা নরম করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই ইস্যুতে আলোচনার দরজা খোলা আছে। আর যুক্তরাষ্ট্র বলছে, এ বিষয়ে শুধু মুখের কথা নয়, ইরানি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপকে বিশ্বাস করবে ওয়াশিংটন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। হাজার হাজার মানুষের ভিড়ে পাকা টমেটো ভর্তি ট্রাক। সেই টমেটো ছুঁড়ে মারছেন একে অন্যের দিকে।
স্পেনের বুনোলে আয়োজিত লা টমাটিনা শিরোনামের ব্যতিক্রমী এই উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অল্প দিন আগে আবারও মামলার চাপে পড়লেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্তের মামলায় নতুন অভিযোগ আনা হয়েছে। দেশের স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন অভিযোগটি এনেছেন। আগের অভিযোগের সঙ্গে এবারের সংশোধিত অভিযোগের তফাৎটা হলো ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এতে তার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এক মাস বাদে 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। চিরপ্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রচারণায় মুখর নির্বাচনী মাঠ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রচারণা চালালেও বিরোধী দল রিপাবলিকানের হয়ে হামলা আর মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরনো মামলায় নতুন সম্পূরক অভিযোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ 4টি অভিযোগ আনা হয়। চলতি বছরের 1 জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। এবার ওই মামলায় নতুন সংশোধিত অভিযোগও সেই 4টি অভিযোগই রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে জানা গেছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। নির্বাচন থেকে জনগণকে সরাতে নতুন এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের গুজরাটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন, জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় 300 জনকে। এখন পর্যন্ত 23,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া বিভাগ থেকে। রাজ্য জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পানির নিচে রাস্তাঘাট, ঘরবাড়ির সবকিছুই। ভয়াবহ এ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। টানা বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে রাজ্যটির বহু নদী। এতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিভিন্ন জেলার বাসিন্দারা। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্মার্ট সিটি কে নাম পে কুছ ভি নেই হ্যায়। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নেই। এবারই প্রথম নয়, প্রতি বছরই বন্যার মুখোমুখি হতে হয় আমাদের। হর এক সাল কা এই প্রবলেম হ্যায়। কুছ ভি সামান লেকে বিনা নিকল গয়ে। হঠাৎ করে বন্যা হওয়ায় আমরা কোনো জিনিসপত্র নেয়ার সুযোগ পাইনি। আমাদের সব টাকা, প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির ভিতরে। ভারতীয় গণমাধ্যম বলছে, বন্যার কারণে কয়েকটি জেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকশো মানুষকে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 23,000-এরও বেশি বাসিন্দাকে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে দ্বারকা, আনন্দ, রাজকোট সহ কয়েকটি জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। এদিকে বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। রাইসা জান্না, সময় সংবাদ। টাইফুন শানশানের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চলে 3 জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ায় দেশটির মধ্যাঞ্চলে কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চলছে তৎপরতা।
এদিকে স্থানীয় সময় বুধবার কাগোশিমায় বাতিল হয় 110টি অভ্যন্তরীণ ফ্লাইট। আবহাওয়া অধিদপ্তর জানায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিয়াসু দ্বীপে আঘাত এনেছে টাইফুন শানশান। নিরাপত্তার স্বার্থে কাগোশিমা অঞ্চলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সপ্তাহ শেষে আঘাত হানতে পারে দেশটির রাজধানী টোকিওতে। অবৈধ অভিবাসীদের জন্য আগামী 1 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমার প্রক্রিয়া। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাও এর আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আমিরাতের সিটিজেনশিপ মন্ত্রণালয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার। ঘোষণা অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের। সাধারণ ক্ষমার আওতায় থাকবেন বাংলাদেশিরাও। বুধবার দেশটির রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ইন দুবাইয়ের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনাও করেছে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রেগুলারাইজ হওয়ার পরে, বৈধ হওয়ার পরে তখন তারা কি করবে? হয়তো ইনস্ট্যান্টলি তারা জব পেল না, তখন তো একটা জব খুঁজতেও সময় লাগে। এই কারণে আমাদেরকে বলা হয়েছে যে এই সময়ের জন্য একটা ভিসা দেওয়া হবে, এটিকে বলা হয় জব সিকার্স ভিসা। এটির মেয়াদ 6 মাস। এই 6 মাসের মধ্যে তারা জব সিক করে জব পেলে এখানে বৈধভাবে বসবাস করবে। শুধুমাত্র রেসিডেন্স ভিসা নয়, ভিজিট ভিসায় আমিরাতে এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের জন্য থাকছে বৈধ হওয়ার সুযোগ। কাজ খোঁজার জন্য সময় মিলবে 6 মাস। বৈধ হওয়ার জন্য কি প্রয়োজন এবং কি করতে হবে তা নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এর আগে 2018 সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় প্রায় 2 লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পান। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অত্যাধুনিক রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KCNA জানায় 240 মিলিমিটারের সিস্টেমটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর গতিশীলতা ও সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি জোরালোভাবে নিশ্চিত করবে। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে নিজেদের তৈরি ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরীক্ষামূলকভাবে হামলা চালানো হয়। সেখানে কিম জং উন আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। অন্যদিকে আবারও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দেশটির বিরুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ এনেছে। ইটালির দক্ষিণাঞ্চলে ভূমিধসে মা ও ছেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের কারণে সান ফেলিসে শহরের ভূমিধসের ঘটনা ঘটে। বাসিন্দাদের এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় নিখোঁজ হওয়া মা ছেলে তাদের 3 চাকার একটি যানবাহনে করে যাওয়ার সময় ভূমিধসে আটকা পড়ে। পরবর্তীতে উদ্ধারকর্মীরা কাদার মধ্যে যানবাহনটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এছাড়াও দমকল বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় নিখোঁজদেরকে খুঁজে বের করার লক্ষ্যে 10টি অনুসন্ধানী দল মোতায়েন করা হয়েছে। স্পেনের গ্র্যান ক্যানারিয়া উপকূল থেকে 124 জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দ্বীপটির উপকূলে একটি কাঠের নৌকায় তাদের খুঁজে পাওয়া যায়। 6 জন শিশু সহ ওই নৌকার সব যাত্রীকে নিকটবর্তী একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এই বছর স্পেনে পশ্চিম আফ্রিকা থেকে আসা অভিবাসীদের সংখ্যা প্রায় 154% বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম 7 মাসে অবৈধ পথে প্রায় 22,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। তবে এবার সম্পদের স্বল্পতা থাকায় অভিবাসীদের সামরিক ক্যাম্পে স্থানান্তর করার কথা ভাবছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতে নেকড়ের আক্রমণে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত 7 জন। উত্তরপ্রদেশের একটি গ্রামে গত 2 মাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। নেকড়ে থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতের উত্তরপ্রদেশে আতঙ্ক ছড়াচ্ছে মানুষ খেকো নেকড়ে। চলচ্চিত্রের পর্দায় দেখা ভয়ঙ্কর দর্শন নেকড়ে এবার বাস্তব জীবনেও ভীতি সঞ্চার করছে অসহায় গ্রামবাসীর মনে। এর মধ্যেই নেকড়ের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন, বাদ যায়নি শিশুরাও। স্থানীয় সময় মঙ্গলবার জেলা প্রশাসন জানায় প্রায় 2 মাস ধরে চলছে নেকড়ের এই তাণ্ডব। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা। রাত দিন জীবন নিয়ে ভয়ে থাকছেন তারা। अनाउंसमेंट किया जाता है, अनाउंसमेंट में जो है ये सतर्क रहने के निर्देश भी दिए जाते हैं और हम लोग भी जो है झुंड में जो है निकलते हैं, कहीं जो है अकेले ना निकला जाए रात्रि के समय में, क्योंकि लगातार जो है ये ऐसे जो है भेड़िए के हमले जो है। গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। বুধবার তারা গণমাধ্যমকে জানায় নিরাপত্তা ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নেকড়ে খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি পাতা হচ্ছে ফাঁদ। বড় আকারের এই প্রাণীগুলোকে সাময়িকভাবে অজ্ঞান করার জন্য ট্র্যাঙ্কুলাইজারও আনা হচ্ছে। মাইকিং এর মাধ্যমে স্থানীয়দের সতর্ক করেও রাত দিন কাজ করা হচ্ছে। তবে এতেও ভয় কমছে না গ্রামবাসীর। বন্ধু কিংবা স্বজনদের হারিয়ে অসহায় দিন পার করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গ্রিসের পর্যটন শহর ভোলোসের বন্দরে ভেসে ওঠা হাজার হাজার মৃত মাছ অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এসব মাছ থেকে বন্দরের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আর ব্যবসায়ীরা জানিয়েছেন মৃত মাছের দুর্গন্ধের কারণে পর্যটক আসছে না। এতে লোকসানের মুখে পড়ছেন তারা। গ্রিসে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ভেসে যায় দেশটির 35,000 একর এলাকা। ঘরবাড়ি, ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মিঠা পানির মাছও। মৃত সে মাছগুলোই ভেসে উঠছে ভোলোস শহরের বন্দরে। হাজার হাজার মৃত মাছের চাদরে ঢাকা এই বন্দরে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় পরিবেশবিদরা। তাদের ধারণা মৃত মাছে জন্মানো ব্যাকটেরিয়া বা পরজীবী থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যান্য সামুদ্রিক প্রাণীও। মৃত মাছে জন্মানো প্যাথোজেন থেকে ব্যাপক দূষণ হতে পারে, যা ডলফিন এবং কচ্ছপের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ক্ষতির কারণ হতে পারে। আমরা এখনো ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানি না। আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এদিকে মৃত মাছের দুর্গন্ধে ক্ষতির ঝুঁকিতে স্থানীয় দোকান মালিকরাও। পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন বন্যায় লোকসানের মুখে পড়ার মধ্যেই তাদের জন্য আরো বিপর্যয় বয়ে এনেছে এসব মৃত মাছ। আমাদের বলা হয়েছিল এই বন্দরে জাল ফেলে মাছ সরিয়ে নেওয়া হবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। পর্যটন মৌসুম শেষ, এখন মাছ সরালেও আমাদের কোনো লাভ হবে না। স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় 40 টন মৃত মাছ অপসারণ করেছে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। গ্রিসের সাম্প্রতিক বছরগুলোতে তীব্র ঝড় এবং বন্যা দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি জলবায়ু পরিবর্তনের ফল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইটালির আইসক্রিমের সুখ্যাতি স্থানীয় সহ পর্যটকদের মুখে মুখে। চলতি বছর ইটালির 3টি আইসক্রিম পার্লার অর্জন করেছে শ্রেষ্ঠত্বের মুকুট। যে দেশে আইসক্রিম এত জনপ্রিয়, গরমে সেখানকার দোকানগুলোতে ভিড় দেখা যাবে সেটাই স্বাভাবিক। গ্রাহকরা বলছেন স্বাদ আর গুণগত মানের কারণে ইটালির আইসক্রিম বিশ্বসেরা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে তৈরি বেশ কিছু পণ্য এবং খাদ্য সামগ্রী বিশ্বসেরা। তার মধ্যে চলতি বছর ইতালির 3টি আইসক্রিম পার্লার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে। বিশ্ব র্যাঙ্কিংয়ে যৌথভাবে এই 3টি প্রতিষ্ঠান শীর্ষস্থানে উঠে এসেছে। প্রচণ্ড গরমে ইতালীয়রা ছুটে যান আইসক্রিমের দোকানগুলোতে। ঠান্ডা আইসক্রিমে প্রাণ শীতল করার চেষ্টা থাকে তাদের। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দোকানগুলোতে দেশটির নাগরিকদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা বলছেন স্বাদ, গুণগত মান এবং তৈরির পদ্ধতির কারণে এই আইসক্রিম অতুলনীয়। বিশেষ করে গ্রীষ্মকালে আমরা আইসক্রিম বেশি বিক্রি করে থাকি, তবে শীতকালেও আমরা পিছিয়ে নেই। মূলত আইসক্রিমের স্বাদ ও গুণগত মান ঠিক থাকায় আমরা বিশ্বে ভালো অবস্থান করতে সক্ষম হয়েছি। এই গরমে আমরা নিজেদেরকে আইসক্রিম খেয়ে ঠান্ডা করতে পারি। ইতালির প্রতিটি শহরে বিপুল সংখ্যক আইসক্রিমের পার্লার বা জেলাতেরিয়া রয়েছে। গ্রীষ্মকালে এ সকল দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে। 2020 সালের পর আবারও প্রথম বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতালি। শিল্পসম্মত প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান এবং স্বাদ মূল্যায়নে ইতালির আইসক্রিম শ্রেষ্ঠত্ব অর্জন করল। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলছে জাপানি ফুড ফেস্টিভ্যাল, যেখানে জাপানের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিখ্যাত সব স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। এই আয়োজনে দেখা মিলছে নানা ধরনের অদ্ভুত খাবার। আকর্ষণীয় এই আয়োজনটি উপভোগ করছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক।
হাসি মুখে লোভনীয় আইসক্রিম ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা। নুডলসের মতো দেখতে ভিন্নধর্মী আইসক্রিম ও বেগুনি রঙের আইসক্রিমও মিলছে এখানে। অন্যদিকে আবার তৈরি করা হচ্ছে কুকুরের মুখের অবয়বের প্যানকেক, যার জাপানি নাম তাইয়াকি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলছে জাপানি খাবারের বিশাল উৎসব, যা উপভোগ করতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। রাস্তার পাশে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবুর্চি তৈরি করে দিচ্ছেন ইয়াকিসোবা, যা মূলত সবজি দিয়ে নুডলস। জাপানি বিশেষ ধরনের রেসিপি মেনে অক্টোপাস দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে বড় বড় ইনোশিমা নামক রুটি। মিষ্টি আলু ও আইসক্রিম দিয়ে বানানো হচ্ছে বিশেষ ধরনের জাপানি ঐতিহ্যবাহী খাবার। পুরো রাস্তা জুড়ে এক একটি স্টলে আয়োজন করা হয়েছে নানা রকমের খাবারের। আছে শাসলিক ও ওয়াঙ্গো নামক বিশেষ গ্রিল। সব রকমের জাপানি খাবারই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করতে দেখা যাচ্ছে জাপান ফেস্ট নামের এই আয়োজনে। My boyfriend and I are planning to go to Tokyo in the soon future. And I love food, we both do, so we really want to get a little taste. This is biggest Japanese outdoor food event in the world. Yeah. And then we have like a customer more than 50,000 people per year. চমকপ্রদ এই জাপানি খাবারের আয়োজনটি 2016 সালে প্রথমবারের মতো শুরু হয়। পরবর্তীতে এটি খুব জনপ্রিয় উৎসব হয়ে ওঠে। আকর্ষণীয় জাপান ফেস্ট উৎসবটি শেষ হবে নভেম্বরের 9 তারিখে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল পোষা কুকুরের সার্ফিং প্রশিক্ষণ কার্যক্রম। ভিন্নধর্মী এই আয়োজনটিতে অংশ নেয় অনেক প্রজাতির কুকুর। দীর্ঘ 18 বছর ধরে হেলেন উডওয়ার্ড অ্যানিমাল সেন্টার এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। একটি সাদা কুকুর পানিতে ভেসে আসছে সার্ফিং বোর্ডে করে। ভিন্ন প্রজাতির পোষা কুকুরদেরও দেখা যাচ্ছে দক্ষতার সঙ্গে সার্ফিং করে তীরে এসে পৌঁছাতে। কুকুরগুলোকে পরানো হয়েছে লাইফ জ্যাকেটও। এক একজনের গলায় রয়েছে রং বেরঙের কলার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় দেলমার শহরে পোষা কুকুরগুলোকে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক কুকুর সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। ভিন্নধর্মী এই আয়োজনটিতে এসেছে অনেক প্রজাতির কুকুর। পোষা কুকুর ও তার মালিকদের পুরো আয়োজনটি সম্পর্কে প্রশিক্ষণ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য রয়েছে সার্ফিং প্রশিক্ষক। কুকুরের অবয়বে তৈরি একটি পুতুলের মাধ্যমে সঠিকভাবে সার্ফিং প্রতিযোগিতা করার নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন তিনি। তা মনোযোগ দিয়ে দেখছে অংশ নেয়া কুকুর। পানিতে নামা থেকে শুরু করে তীরে ফেরা সবই প্রশিক্ষকরা সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন। বিশেষ ধরনের লাইফ জ্যাকেট ও রঙিন পোশাক পরে যেন একদম প্রস্তুত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আসা কুকুরগুলো। সার্ফিং প্রশিক্ষক জানান এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ যা দর্শনার্থী ও পর্যটকদের আকৃষ্ট করে। এছাড়াও কুকুরগুলো খুব সহজেই পানিতে সার্ফিং শিখতে সক্ষম। পানিতে নামার আগে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেন প্রশিক্ষকরা। আকর্ষণীয় এই আয়োজনটি যেমন উপভোগ করছে কুকুরগুলো, তেমনি তাদের মালিকরাও। বিগত 18 বছর ধরে হেলেন উডওয়ার্ড অ্যানিমাল সেন্টার এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মূলত কুকুরদের নিয়ে সচেতনতা বৃদ্ধি, তাদের দত্তক নেয়া ও এ বিষয়ে টাকা উত্তোলনের উদ্দেশ্যেই আগামী সেপ্টেম্বরের 9 তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও স্পেনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী উৎসব লা টমাটিনা। একে অপরকে টমেটো ছুঁড়ে মারার এই উৎসবে অংশ নেন কয়েক হাজার মানুষ। বুধবার বুনোল শহরে হওয়া উৎসবে স্থানীয়দের সঙ্গে যোগ দেন বহু বিদেশি পর্যটক। হাজার হাজার মানুষের ভিড়ে পাকা টমেটো ভর্তি ট্রাক নিয়ে হাজির কিছু মানুষ। একে অন্যের দিকে আনন্দের সঙ্গে ছুঁড়ে মারছেন টমেটো। কেউ কেউ আবার টমেটো নিতে উঠে যেতে চাচ্ছেন ট্রাকের ওপর। টকটকে লাল টমেটোর রঙে রঙিন হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের সাদা পোশাক। এলাহি এই আয়োজন বিখ্যাত এক উৎসবকে ঘিরে। স্পেনের বুনোলে আয়োজিত এই উৎসবটির নাম লা টমাটিনা। 1945 সালের 29 আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল। পরবর্তীতে এই উৎসব এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অংশগ্রহণকারীদের প্রচণ্ড ভিড় জমে যেত। তারপরও বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এতে অংশ নেন। এবছরেও হয়নি তার ব্যতিক্রম। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে 39 কিলোমিটার দূরের ছোট এই শহরটিতে এ উৎসব উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন 22,000-এরও বেশি মানুষ। উৎসবে আনা হয় 7টি ট্রাকে করে 120 টন পাকা টমেটো। রাস্তায় নেমে যে যত পারে একে অন্যের দিকে ছুঁড়ে মারে টমেটো। এ সময় পানিও ছিটানো হয় অংশগ্রহণকারীদের ওপর।
উৎসব শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী পিচ্ছিল খুঁটি বেয়ে আইবেরিয়ান হ্যাম জেতার আয়োজন করা হয়। হাজার হাজার টমেটো ছোড়াছুড়ির ফলে আয়োজনের স্থানটি সেজে ওঠে পাকা টমেটোর টকটকে লাল রঙে। 50-এর দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নির্দেশে এই উৎসব বন্ধ হয়ে গেলেও 80-এর দশকে স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। স্পেনের বাসিন্দাদের পাশাপাশি বহির্বিশ্বেও জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ এই উৎসবটি। কেবল দেশটির বাসিন্দারাই নন, বিদেশি অনেক পর্যটক এই উৎসবে যোগ দিতে ছুটে আসেন স্পেনের বুনোলে। কাকুলি আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। ডাক্তাররা কাজে না ফিরলে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং মার্কিন নির্বাচনের আগে আবারও চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ফল জালিয়াতির মামলায় দায় মুক্তির পর নতুন করে অভিযোগ দায়ের। প্রচারণায় এগিয়ে কামালা হ্যারিস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।